হ্যালো স্টুডেন্টস, আমাদের আজকে যে ফার্স্ট চ্যাপ্টার যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে মেজারমেন্ট অ্যান্ড ডাইমেনশন। সো দিস ইজ আওয়ার ফার্স্ট চ্যাপ্টার। তাহলে এই ফার্স্ট চ্যাপ্টার ডিসকাস করার আগে আমরা অলরেডি ক্লাস 9-10 স্ট্যান্ডার্ডে কিছু টার্ম সম্বন্ধে আমরা অবশ্যই পরিচিত আছি, তাহলে সেইগুলোকে আমরা ডিসকাস করবো। ফার্স্ট যে টার্মটা আমরা অলরেডি ক্লাস 9 স্ট্যান্ডার্ডে পড়েছি, হোয়াট ইজ ফিজিক্যাল কোয়ান্টিটি। So physical quantity means which can be measured directly or indirectly. So that means বাংলায় যেটাকে বলছি আমরা ভৌত রাশি, যাকে আমরা ডাইরেক্টলি মাপতে পারি বা ইনডাইরেক্টলি মেজারমেন্ট করতে পারি, তাকেই বলছি তাহলে আমি ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে সেই ফিজিক্যাল কোয়ান্টিটির এক্সাম্পল কি, যাকে আমরা মাপতে পারি? আমরা মাপতে পারি অনেক কিছুকে। আমরা মাপতে পারি ফোর্স, মানে যেটাকে বাংলায় বলছি বল। আমরা মাপতে পারি স্পিড, বা যাকে বলছি আমি দ্রুতি। আমরা মাপতে পারি অ্যাক্সেলারেশন, বা যেটাকে বলছি আমি ত্বরণ। আমরা মাপতে পারি ওয়ার্ক, যেটাকে বলছি আমি কৃতকার্য। তাহলে এইভাবে অসংখ্য কিন্তু আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো আছে যেগুলোকে আমরা মাপতে পারি। ঠিক আছে, সেই যে তার মানে যেটা আমরা মাপতে পারি তাকেই বলছি আমি তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি। এবার আমাদের নেক্সট যে টপিকটা, তাহলে এই যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে যে আমরা মেজারমেন্ট করতে পারি, তার জন্য কি দরকার? একটা ইউনিট দরকার। অবভিয়াসলি কি দরকার? একটা ইউনিট দরকার। ইউনিট কেন দরকার? সাপোজ মনে কর তুই দোকানে গেলি, দোকানে গিয়ে বললি যে আমাকে একটা টেলারিং দোকানে যে আমাকে 5 মিটার কাপড় দাও। তাহলে 5-এর পর দিয়েছিস তুই মিটার, তাহলে অবশ্যই তাহলে বোঝা যাচ্ছে যে মিটারটা কিসের ইউনিট? লেন্থ। মনে কর আমার যে ভিডিওটা, তাহলে এই ভিডিওটা সাপোজ মনে করো যে 25 মিনিটসে, সাপোজ তাহলে 25-এর পর যদি মিনিট দিই তবেই তাহলে একটা মিনিংফুল কিছু একটা বোঝায়। তাই জন্য অবভিয়াসলি আমাদের কী দরকার? একটা ইউনিট অবশ্যই দরকার। তাহলে এই ইউনিটের 3টে ক্লাসিফিকেশন আমরা অলরেডি ক্লাস 9-10-এ আমরা কিন্তু পড়ে এসেছি। সেই ক্লাসিফিকেশন নিয়ে যেটা বলছি আমি, ফার্স্ট যেটা হচ্ছে আমাদের, অবভিয়াসলি ফার্স্ট আমরা পড়ে এসেছি এমকে সিস্টেম, মিটার কেজি সেকেন্ড, সেকেন্ড সিজিএস সিস্টেম, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ এফপিএস সিস্টেম। সো দ্যাট মিনস ফুট পাউন্ডার অ্যান্ড সেকেন্ড। আমাদের ইন্ডিয়াতে সাধারণত আমাদের এই দুটো এমকে সিস্টেম বা সিজিএস সিস্টেম, এই এমকে সিস্টেমকে বলি আমরা তাহলে এসআই ইউনিট, এটা আমরা বলি। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট যে টপিকটা ডিসকাশন করব, যেটাকে বলছি আমরা ফান্ডামেন্টাল ইউনিটস বা মৌলিক একক। ফান্ডামেন্টাল ইউনিটস, আচ্ছা এটাও একটু আমরা যেটা পড়বো সেটাকে বলছি আমরা ফান্ডামেন্টাল ইউনিটস, বা যেটাকে বাংলায় বলছি আমি তাহলে মৌলিক একক, এটা আমরা বুঝবো। ঠিক আছে, সো হোয়াট ইজ দ্য ডেফিনেশন? তাহলে ফান্ডামেন্টাল ইউনিট ডেফিনেশন হচ্ছে দ্য ফিজিক্যাল ইউনিটস হুইচ ক্যান বি নাইদার বি ডিরাইভড ফ্রম ওয়ান আদার, সো দিস ইজ কল্ড ফান্ডামেন্টাল ইউনিটস। মানে যে কোনো ভৌত রাশি অন্য কোনো ভৌত রাশি দ্বারা নির্ধারণ হয় না, তাকেই আমরা কি বলি? মৌলিক একক। তাহলে কতগুলো মৌলিক একক আছে তাহলে সেটা আমরা দেখে নেবো। তাহলে তাহলে আমরা যদি একটা চার্টের মাধ্যমে যদি করি, তাহলে প্রথমে হচ্ছে আমরা লিখছি বেসিক ফিজিক্যাল কোয়ান্টিটি, আচ্ছা তারপর হচ্ছে আমরা লিখছি ইউনিট। আমরা সব এসআইতে করছি, তারপর আমরা যেটা করছি সিম্বল, এগুলো আমরা করছি। ওকে না, তাহলে প্রথমে আমরা যেটা আসবো সেটা হচ্ছে আমাদের নাম্বার 1 লেন্থ। লেন্থ মানে যেটা হচ্ছে দৈর্ঘ্য। আমরা ইউনিটটা কি জানি? এসআইতে আমরা অলরেডি 9-10-এ পড়ে এসেছি। সো দিস ইজ কল্ড মিটার। সিম্বলটা কি? অবভিয়াসলি কি পাবো তাহলে আমরা? এম। নাম্বার 2 আমরা বলবো মাস। সো মাসের ইউনিট আমরা অলরেডি জেনে এসেছি, কিলোগ্রাম। কিলোগ্রাম সিম্বল কেজি। নাম্বার 3 আমরা জেনে এসেছি টাইম। টাইমের ইউনিট কি জানি আমরা? সেকেন্ড। সিম্বল কি দেবো তাহলে আমরা? এস। নাম্বার 4 টেম্পারেচার। টেম্পারেচার, তাহলে আমরা জানি টেম্পারেচার বলতে আমরা যেটা বুঝি, টেম্পারেচার বলতে আমরা যেটা বুঝবো তাহলে সেটা হচ্ছে কেলভিন। টেম্পারেচারের ইউনিট হচ্ছে কেলভিন।
তার পাশে কি লিখবো তাহলে আমরা কে। নাম্বার 5 কারেন্ট। আমাদের বাড়িতে সবাই কারেন্ট নিশ্চয়ই জানি, তড়িৎ প্রবাহ যেটাকে বলছি আমরা, তাহলে ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। সো দিস ইজ কল্ড অ্যাম্পিয়ার। এটা কি লিখবো তাহলে আমরা এ। তারপর যেটা হচ্ছে কোয়ান্টিটি অফ ম্যাটার। কোয়ান্টিটি অফ ম্যাটার বলতে যেটা বস্তুর পরিমাণ বোঝায়। তাহলে এটাকে আমি কেমিস্ট্রিতে আমরা পড়েছি, সেটা কি পড়েছি আমরা, মোল। তার নোটেশন কি হবে, নোটেশন হবে MOL, মোল। ওকে। নাম্বার 7 আমরা যেটা বলবো সেটা হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি। তোরা খেয়াল করে দেখবি এটা থাকে কিন্তু আমাদের যখন আমরা ইউজ করি এলইডি বাল্ব, সেখানে লেখা থাকে যে লুমিনাস ইন্টেন্সিটি, মানে সে কতটা বেশি তীব্র আলো দিতে পারবে সেটাকে বলছি আমরা লুমিনাস ইন্টেন্সিটি। সো দ্য ইউনিট ইজ ক্যান্ডেলা, লেখা থাকে দেখবি এলইডি বাল্বের এখানে লেখা থাকে কত ক্যান্ডেলা, ঠিক আছে, CANDELA, তাহলে ওটা কী থাকবে তাহলে আমাদের সিডি ক্যান্ডেলা। তাহলে মোটামুটি এই 7টা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট। এছাড়া আমরা যেটা করব, দুটো সাপ্লিমেন্টারি ইউনিট থাকে, দুটো আচ্ছা ওটাও লিখে দিই সাপ্লিমেন্টারি ইউনিট। একটা হচ্ছে অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল বলতে যেটা বলছে প্লেন অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল হচ্ছে প্লেন বা যেটাকে বাংলায় বলছি আমি সামতলিক কোণ। তাহলে অ্যাঙ্গেলের যে ইউনিট হচ্ছে আমরা কি জানি, আমরা উই নো দ্যাট দিস ইজ কল্ড রেডিয়ান। তাহলে আমরা কি জানি, এটা রেডিয়ান, ঠিক আছে। আচ্ছা তাহলে সিম্বল কি লিখবো তাহলে আমরা RAD। আচ্ছা আরেকটা যেটা হয় আমি একটু এখানে লিখছি, আমি যেটাকে বলছি আমি সলিড অ্যাঙ্গেল বা যেটাকে বলি ত্রিমাত্রিক কোণ। আমরা যখন 3D মুভি দেখি তখন এটা ইউজ হয়। ওর যে ইউনিট যেটা হচ্ছে, এখানে যেমন রেডিয়ান পেয়েছিলাম, এখানে লিখবো স্টেরিডিয়ান, STERADIAN, স্টেরিডিয়ান। ওকে। আর ওর সিম্বল হচ্ছে জাস্ট লাইক S স্মলার, দিস ইজ কল্ড স্টেরিডিয়ান। ওকে। তাহলে এই 9টা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ইউনিট। এবার আমরা করবো কি, কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি পড়বো, আছে প্রচুর, কিন্তু আমাদের কয়েকটা বেসিক 10-12টা জানলেই আমাদের চলবে আপাতত। তাদের প্রত্যেক কথার আমরা ডাইমেনশন জানবো, ঠিক আছে। ডাইমেনশনের বাংলা হচ্ছে তাহলে সেগুলো কি বলছি আমি তাহলে মাত্রা। ওকে। আমরা মেনলি যেটা ইউজ করবো নাম্বার 1, নাম্বার 2 অ্যান্ড নাম্বার 3, মানে লেন্থ, মাস আর টাইম, এটা দিয়ে ইউজ করবো। তাহলে আমি যে কথাটা বললাম, আমরা ইউজ করবো মাস, লেন্থ, টাইম, ঠিক আছে। এই 3টে জিনিসই আমি ইউজ করবো। সো ফার্স্ট অফ অল আমরা যেটা জানবো, ফার্স্টে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। সো ডিসপ্লেসমেন্ট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সরণ, ঠিক আছে। তাহলে ডিসপ্লেসমেন্টটাকে আমরা জানি যে S দিয়ে ডিফাইন করা হয়, যেটাকে বলছি সরণ। ডিসপ্লেসমেন্ট বলতে কি বোঝায়, দ্য কথা হচ্ছে সাপোজ ইনিশিয়াল পজিশন, প্রাথমিক অবস্থান হচ্ছে A, আফটার সাম টাইম সেটা কোথায় গেল, পয়েন্ট বিতে। সো দ্যাট মিনস দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দ্য 2 পয়েন্টস ইজ কল্ড ডিসপ্লেসমেন্ট। অর্থাৎ দুটি বিন্দুর মধ্যে সর্বনিম্ন যে দূরত্ব তাকে কি বলি, তাহলে আমরা সরণ বলি। তাহলে মনে কর তোদের বাড়িতে এখন আমার এই ভিডিও শুনছিস, আর এইটা হচ্ছে আমাদের কলেজ। তাহলে তোদের বাড়ি থেকে এই যে আমাদের কলেজ, যে তোরা কি করছিস, কিছুটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে, মানে কিছুটা ডিস্টেন্স তোরা যাচ্ছিস। তাহলে কিছুটা যদি ডিস্টেন্স তোরা যদি যাস, তাহলে মাসের সঙ্গে রিলেটেড নো, টাইমের সঙ্গে রিলেটেড নো, তাহলে কার সঙ্গে রিলেটেড, আমার এলের সাথে রিলেটেড। তাই জন্য এর ডাইমেনশন কী হবে, থার্ড ব্র্যাকেট দিয়ে কী লিখবো, নিয়ম হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে কী লিখবো, তাহলে আমরা এল। তাই এটাকে বলছি আমার ডিসপ্লেসমেন্ট। নাম্বার 2 আমরা যেটা যাবো, সেটাকে বলছি আমরা ভেলোসিটি। ওকে। তাহলে ভেলোসিটি মিনস যেটাকে বলি আমরা বাংলায় পড়েছি সেটাকে বলছি আমরা বেগ। তাহলে ভেলোসিটি কি দিতে পারি আমরা, ভি। আমরা বাই ডেফিনেশন ক্লাস 9-10-এ পড়েছিলাম ভেলোসিটি মানে কি জানি আমরা, ডিসপ্লেসমেন্ট বাই টাইম বা সরণ বাই সময়। সরণের ডাইমেনশন কি পেয়েছি আমরা, অনলি এল, এই যে লিখেছি আমি উপরে এল। আর টাইমটা কি লিখেছি, টাইম মানে কি জানি, অনলি টি। তাহলে এটা যদি উপরে উঠে যায় তাহলে এর ডাইমেনশন কি হবে, এল T⁻⁻1। টিটা যদি উপরে উঠে যায় তাহলে কি হয়, T⁻−1, আমরা জানলাম। নাম্বার 3 আমরা যেটা করবো সেটা হচ্ছে সাপোজ অ্যাক্সিলারেশন।
যেটাকে বাংলায় বলছি আমি তরল। তাহলে অ্যাক্সিলারেশন বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম, অর্থাৎ সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন। ক্লাস 9 ছিল। তাহলে দেখ ভেলোসিটি বা বেগের যে ডাইমেনশন আমরা কত পেয়েছি, এল টু দি পাওয়ার কত পেয়েছি -1 বাই নিচে কি আছে টাইম, তাহলে এটা কি লিখতে পারি এল টু দি পাওয়ার কত লিখতে পারি -2। তাহলে কি পেলাম এল টু দি পাওয়ার কত পেলাম -2। অবভিয়াসলি আমাদের কি দেওয়া উচিত, একটা থার্ড ব্র্যাকেটটা দেওয়া উচিত। অনেক বইতে এখন থার্ড ব্র্যাকেট তুলে দিয়েছে। নাম্বার 4 যেটাকে লিখছি ফোর্স। আচ্ছা, নিউটনের সূত্র থেকে আমরা জানি, ফ্রম নিউটনস ল উই নো দ্যাট ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন, বস্তুর ভর ইনটু ত্বরণ। তাহলে দেখ মাস বলতে কি বুঝবো, এম। ত্বরণের ডাইমেনশন অলরেডি দেখ আমরা পেয়েছি এল টু দি পাওয়ার -2। তাহলে আমরা ফোর্সের ডাইমেনশন কি পেলাম, এম এল টু দি পাওয়ার কত পেলাম আমি -2। এবার আসবো আমি, সাপোজ এলাম আমি ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান মানে হচ্ছে কৃতকার্য। এটাও আমরা ক্লাস 9 পড়েছি। কৃতকার্য বলতে কি বুঝি আমরা, বল ইন্টু সরণ। কি বুঝি আমরা, বল ইন্টু সরণ। তাহলে বল ইন্টু সরণ যদি হয়, তাহলে তোরা চিন্তা করে দেখ বলের যে মাত্রা, বলের মাত্রা কত পেয়েছি দেখ, এম এল টু দি পাওয়ার কত পেয়েছি আমরা -2 আমরা পেয়েছি। প্লাস এখানে কি আছে, সরণ আছে। সরণ মানে কি লিখবো, তাহলে আমি এল, তাহলে এখানে কি লিখতে পারি এম এল স্কোয়ার টু দি পাওয়ার -2। তাহলে কৃতকার্যের কত পেলাম, এম এল স্কোয়ার টু দি পাওয়ার -2। এবার যদি আসে আমি পাওয়ার। পাওয়ার বলতে আমরা যেটা বুঝবো, সাপোজ মনে কর পাওয়ার বলতে যেটা বুঝবো সেটা হচ্ছে সময়ের সাপেক্ষে কৃতকার্যের হার। সো দ্যাট মিনস দ্য টাইম রেট অফ ডুইং ওয়ার্ক ইজ কল্ড দ্য পাওয়ার। তাহলে দেখ আমরা অলরেডি কৃতকার্যের ডাইমেনশন পেয়েছি এম এল স্কোয়ার টু দি পাওয়ার -2 ডিভাইড বাই কি লিখতে পারি আমি টি। টাইম তো আছে আমাদের, কত হচ্ছে টি। তাহলে এটা যদি লিখি তাহলে দেখ পাওয়ারের ডাইমেনশন পাবো এম এল স্কোয়ার টু দি পাওয়ার কত পাবো, তাহলে আমি -3। তাহলে আমরা পেয়ে গেলাম অনেকগুলো পেলাম, 1 2 3 4 5 6 6টা আপাতত পেয়ে গেলাম পাওয়ার। ওকে, এবার আমরা নেক্সট যেটা যাব, পাওয়ার হয়ে গেল। এবার যেটা পাবো আমি এনার্জি। আচ্ছা, এবার যেটা যাব সেটা হচ্ছে এনার্জি। এনার্জি মানে হচ্ছে শক্তি। আচ্ছা চিন্তা করে দেখ, ক্লাস 9 পড়েছি আমি যে শক্তির ইউনিট কি, জুল। এসআই ইউনিট কি জানি, জুল। কৃতকার্যের একক কি, জুল। তার মানে যেটা হচ্ছে আমরা শক্তিকে মেজারমেন্ট করি কিন্তু ওয়ার্ক ডান দিয়ে। তাই জন্য তাহলে আমরা ওয়ার্ক ডানের ডাইমেনশন কি পেয়েছি, এম এল স্কোয়ার টু দি পাওয়ার -2। তাহলে এনার্জির ডাইমেনশন কি হবে, এম এল স্কোয়ার টু দি পাওয়ার -2। তাহলে এই হচ্ছে আমরা জানলাম। এবার আমরা যেটা যাব সেটা হচ্ছে প্রেশার। প্রেশার প্রেশার বলতে যেটা বোঝায়, যেটা বাংলায় বলি আমরা চাপ। প্রেশারের যে ফর্মুলা আমরা জানি, চাপ বলতে কি বুঝি, প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে আমরা বলি চাপ। অর্থাৎ আমরা লিখতে পারি ফোর্স পার ইউনিট এরিয়া ইজ কল্ড প্রেশার। তাহলে অলরেডি একটু আগে দেখ এই দেখতে পারিস, তোদের নিশ্চয়ই খাতায় লিখছিস তোরা, ফোর্সের ডাইমেনশন কি জানি, এম এল টু দি পাওয়ার -2 আমরা অলরেডি পেলাম। ওকে, আর এরিয়ার যে ডাইমেনশন বা ক্ষেত্রফল যেটাকে বলি সেটা কি, মনে করেন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি আমরা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, লেন্থ ইন্টু ব্রেড। তাহলে কটা ডাইমেনশন, দুটো ডাইমেনশন, তাই জন্য কি লিখছি এল স্কোয়ার। তাহলে লিখতে পারি এম এল, আচ্ছা উপরে কত আছে 1, নিচে এখানে কত আছে 2, উপরে উঠে গেলে কত হবে এম এল টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -2। তাহলে কি বলছি, তাহলে আমি প্রেশার। ওকে, তাহলে আমরা প্রেশার ডাইমেনশন কি পেলাম, এম এল টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -1 এই টু দি পাওয়ার -2, এটা পেলাম আমি তাহলে প্রেশারের ডাইমেনশন। ওকে, আচ্ছা প্রেশারের পর আমরা যেটা দেখবো ডেনসিটি। প্রেশারের পর যেটা দেখবো আমি তাহলে ডেনসিটি। ডেনসিটি বলতে আমরা যেটা বুঝি, আমরা ক্লাস 9-10 জানি মাস বাই ভলিউম, ভর বাই আয়তন। আচ্ছা ভরের একক কি জানি আমরা, ভরের একক কি জানি এম। আচ্ছা ভলিউম কি, মনে করেন একটা ঘনকের আয়তন, সেটা কি জানি বাহুর কিউব। তাহলে কটা ডাইমেনশন আছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে কি লিখতে পারি এল কিউব। তাহলে এখান থেকে লিখতে পারি এম এল টু দি পাওয়ার কত লিখতে পারি, তাহলে আমরা -3। তারপর মনে কর আমরা যদি লিখি ফ্রিকোয়েন্সি, এটাও লাগাই অনেক সময়। ফ্রিকোয়েন্সি মানে যেটাকে বলি আমরা কম্পাঙ্ক। ফ্রিকোয়েন্সি মানে যদি কম্পাঙ্ক যদি হয়, কম্পাঙ্কের সঙ্গে পর্যায়কালের যে সম্পর্ক হয় 1/t, 9 পড়েছিস, তাহলে এর ডাইমেনশন কি থাকবে, টি টু দি পাওয়ার কত থাকবে, তাহলে আমাদের -1 অনলি কি থাকবে, টি টু দি পাওয়ার -1। আরেকটা সম্বন্ধে একটু বলি, এটা তোরা অনেকেই হয়তো জানিস না, কিন্তু আমরা পরবর্তীকালে পড়বো, যেটাকে বলছি কোফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। যেটাকে বলছি আমরা কোফিসিয়েন্ট অফ ভিসকোসিটি
বা যেটাকে আমরা বাংলায় বলি আমরা সান্দ্রতাঙ্ক। যারা 11-12 সায়েন্স ছিল তারা এই টার্মটার সাথে পরিচিত, কোফিশিয়েন্ট অফ ভিসকোসিটি। কোফিশিয়েন্ট অফ ভিসকোসিটি এটাকে একটু মনে রাখবে আমরা, এটাকে বলে ইটা। এই টার্মটাকে বলা হয় গ্রিক ওয়ার্ডে, এটাকে বলে ইটা। এর ডাইমেনশনটা একটু মাথায় রাখবি, একটু মনে রাখতে হবে, এটা ml⁻⁻1 T⁻⁻1। তাহলে মোটামুটি আমরা প্রায় 12, 13, 14টা করলাম। তাহলে এই জিনিসগুলোই আমরা মনে রাখবো আমাদের নেক্সট যে পোর্শনগুলো আছে সেগুলো আমাদের করার জন্য। আমাদের নেক্সট যে টপিকটা যেটা পড়বো তাহলে কিন্তু এইগুলো আমাদের লাগবে। আমরা যেটা নেক্সট যে টপিক যেটা পড়বো সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ হোমোজিনিটি। সো মাইন্ড ইট, প্রিন্সিপাল অফ হোমোজিনিটি। আমাদের কিন্তু এই টপিকগুলো লাগবে, এই ডাইমেনশন কিন্তু আমাদের এখানে লাগবে। ওকে, সো হোয়াট ডু মিন বাই প্রিন্সিপাল অফ হোমোজিনিটি? ফার্স্ট অফ অল তাহলে আমি লিখছি প্রিন্সিপাল অফ হোমোজিনিটি, যেটাকে বাংলায় বলি আমরা সমমাত্রিক নীতি। বাংলায় কি বলবো তাহলে আমরা? সমমাত্রিক নীতি, যেটাকে বলছি আমরা প্রিন্সিপাল অফ হোমোজিনিটি, বা যেটাকে বাংলায় বলছি আমরা সমমাত্রিক নীতি। তাহলে এই জিনিসটা আমাদের একটু পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, আগে আমি একটা কথা বলি, প্রিন্সিপাল অফ হোমোজিনিটি কি বলেছে? বলেছে অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল the physical equation will be dimensionally correct if the dimension of all the terms occurring on the both sides of the equation are the same. তার মানে আমাকে যেটা বলতে চাইছে, আমি যদি তোদের ভাষায় যদি বলি, যে কোনো ফিজিক্যাল ইকুয়েশন বা যে কোনো একটা সমীকরণে, ফিজিক্সের সমীকরণে বাম দিকের মাত্রা আর ডান দিকের যে মাত্রা সেটা সবসময় এক হবে। মনে কর আমি যদি লিখি ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, এই ফর্মুলা জানি আমরা, বল সমান বস্তুর ভর ইন্টু ত্বরণ। তাহলে এইখানে আমি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু লিখতে পারি ফোর্স। তাহলে ফোর্সের ডাইমেনশন কি পেলাম? ml⁻² কত পেলাম? -2 লিখতেই পারি। তাহলে দেখ রাইট হ্যান্ড সাইডে যেটা লিখলাম, কি লিখলাম? m ইন্টু a। তাহলে এটা কি লিখতে পারি? m মানে কত? ক্যাপিটাল M। আর অ্যাক্সিলারেশন দেখ, এর আগে দেখ আমরা পেয়েছি l⁻² কত পেয়েছি? -2। তাহলে লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন আর রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন সেটা সবসময় এক, তাই জন্য আমরা বলতে পারি দিস ইকুয়েশন ইজ ডাইমেনশনালি কারেক্ট। মানে লেফট হ্যান্ডের ডাইমেনশন আর রাইট হ্যান্ডের ডাইমেনশনটা কি বলতে পারি? তাহলে আমাদের সেম। ওকে, আরও কিছু এক্সাম্পল দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা করতে করতে কয়েকটা কথা একটু বলি। ডাইমেনশন কার হয়? ডাইমেনশন কিন্তু ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি হয়। কিন্তু মনে কর কিছু যদি কনস্ট্যান্ট টার্ম আছে, 2, 3, 4, 5, 6, 7, sin θ, cos θ, log, দে আর নট আ ফিজিক্যাল কোয়ান্টিটি, দে আর জাস্ট পিওর নাম্বার। তারা কিন্তু শুধু কিন্তু পিওর নাম্বার, এটা কিন্তু কোনো ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি নয়। আমি একটা এক্সাম্পলে আসছি। সাপোজ মনে কর আমি একটা ইকুয়েশন আসছি ভি ইকুয়াল টু ইউ প্লাস ইটি, এটা আমাদের চেনা সমীকরণ। ভিটা কি হচ্ছে? কোনো বডির ফাইনাল ভেলোসিটি, ইউ ইজ দ্য ইনিশিয়াল ভেলোসিটি, এ ইজ দ্য অ্যাক্সেলারেশন এন্ড টি ইজ দ্য টাইম। ভিটা কি? কোনো বস্তুর অন্তিম বেগ, ইউটা কি? প্রাথমিক বেগ, এটা কি? ত্বরণ, আর টিটা কি জানি আমরা? সময়। তাহলে তোরা চিন্তা করে দেখ, আমি যদি লেফট হ্যান্ড সাইডে যদি লিখি, আচ্ছা লিখি ভি, ভি মানে কি? অন্তিম বেগ হোক প্রাথমিক বেগ হোক যাই হোক না কেন, ভি এর ডাইমেনশন কি থাকবে আমাদের? l⁻² কি থাকবে? -1। অলরেডি আমি বলে দিয়েছি। এবার দেখ রাইট হ্যান্ড সাইডে যদি লিখি আমি, কি পেয়েছি আমরা? ইউ প্লাস এটি। ইউটা কি? প্রাথমিক বেগ, তাহলে প্রাথমিক বেগের ডাইমেনশন কি? l⁻⁻1 প্লাস অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন বলতে কি বুঝি? ত্বরণ। ত্বরণের ডাইমেনশন কি লিখতে পারি? l⁻² কি লিখতে পারি? -2। আর সময় কি লিখতে পারি আমরা? অনলি টি। তাহলে এখন পেলাম দেখ l⁻⁻1 প্লাস l⁻, এখানে কি আছে? -2, এখানে কি আছে? +1, গুণে কি হয়? ঘাতের যোগ হয়। তাহলে এখানে কি লিখবো? l⁻⁻1। তাহলে এখানে কি লিখবো? 2l⁻⁻1। তাহলে আমি দেখবো তখন তুই বলতে পারিস স্যার এখানে শুধুমাত্র l⁻⁻1 এসছে, এখানে 2l⁻⁻1 কেন? আমি একটু আগে বলেছিলাম এই 2, 3, 4, 5, 6 দে আর দ্য পিওর নাম্বার, এদের কোনো এক্সিস্টেন্স হয় না। শুধুমাত্র লিখবো এল এর পাওয়ার কত? এখানে 1, এখানে এল এর পাওয়ার কত? 1, এখানে টি এর পাওয়ার কত? -1, এখানেও তাহলে টি এর পাওয়ার কত? -1। সো দ্যাট মিনস এই ইকুয়েশনটা কি বলতে পারি? তাহলে আমি ডাইমেনশনালি কারেক্ট। আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি। ওকে, আমি আরেকটা এক্সাম্পল আছে, আরেকটা এক্সাম্পল যেটা বলতে চাইছি, সাপোজ মনে কর আমরা যদি লিখি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, এই ফর্মটা যদি আমরা লিখি, সো দ্যাট মিনস আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইডে আমরা যে ইকুয়েশন যেটা আছে সেটা কি আছে? আমাদের ভি স্কোয়ার। আমাদের কি ইকুয়েশন আছে? আমাদের ভি স্কোয়ার। তাহলে আমরা লিখি হোয়াট ইজ ভি? ফাইনাল ভেলোসিটি বা অন্তিম বেগ।
তাহলে এটাকে কি লিখতে পারি এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এর কত স্কোয়ার, সো দ্যাট মিনস দিস ইজ এল স্কোয়ার টি টু দি পাওয়ার কত লিখতে পারি মাইনাস টু। আবার লিখতে পারি আমি রাইট হ্যান্ড সাইডে কি লিখতে পারি ইউ স্কোয়ার প্লাস কি লিখতে পারি টু এস, তাহলে ইউ মানে কত ইনিশিয়াল ভেলোসিটি, তো তাহলে এটাই কি লিখতে পারি এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এর কত স্কোয়ার প্লাস টু। এটা কি অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন মানে কি জানি ত্বরণ, ইউটা কি ইনিশিয়াল ভেলোসিটি বা প্রাথমিক বেগ, তাই জন্য লিখেছি এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আচ্ছা এটা কি বলি ত্বরণ বা অ্যাক্সিলারেশন, এটা কি হবে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আর ডিসপ্লেসমেন্ট কি লিখতে পারি অনলি এল। তাহলে এটা যদি লিখতে পারি তাহলে এখান থেকে দেখ আমরা যদি করি তাহলে এটা কত পাচ্ছি এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, অবভিয়াসলি এটা মাইনাস টু হবে, আর এটা কত হবে টু এল ইন্টু এল মানে কত পাবো এল স্কোয়ার টি টু দি পাওয়ার কত পাচ্ছি আমরা, আচ্ছা আচ্ছা সরি এটা অ্যাক্সিলারেশন আছে তাহলে এটা মাইনাস টু হবে, সরি এটা কত পাচ্ছি মাইনাস টু। তাহলে এখান থেকে তাহলে কত পেলাম থ্রি এল স্কোয়ার টি টু দি পাওয়ার কত পেলাম মাইনাস টু। তাহলে এখানে কতগুলো এল স্কোয়ার পাচ্ছি টি টু দি পাওয়ার মাইনাস টু পাচ্ছি, এখানেও কি পাচ্ছি এল স্কোয়ার পাচ্ছি টি টু দি পাওয়ার মাইনাস টু পাচ্ছি, কিন্তু কথা হচ্ছে সামনে কি চলে এসেছে থ্রি। আমি একটু আগে বললাম যে থ্রি আসতে পারে, ফোর আসতে পারে, সাইন থিটা আসতে পারে, কস থিটা, হোয়াট এভার যাই আসুক আমরা করবো কি আমরা দেখে নেবো যে লেফট হ্যান্ড সাইডে এল স্কোয়ার আছে টি টু দি পাওয়ার মাইনাস টু, এখানেও কি আছে এল স্কোয়ার আছে টি টু দি পাওয়ার মাইনাস টু। তো এতে আমার যখন কোনো অসুবিধা নেই তাহলে বলতে পারি দিস ইকুয়েশন ইজ ডাইমেনশনালি কারেক্ট। ওকে, আমি আরেকটা ইকুয়েশনে আসি, আমরা আরেকটা ইকুয়েশনে আসি। সাপোজ তোকে বলে দিল ইউ হ্যাভ টু চেক ইট ইজ ইট ডাইমেনশনালি কারেক্ট অর নট, তুমি প্রমাণ করো যে এটা ডাইমেনশন ঠিক না ভুল। এটা কি ইকুয়েশন তোরা পরবর্তীকালে পড়বি, যদি একটা পেন্ডুলাম যদি হয়, আমাদের অনেকের বাড়িতে পেন্ডুলাম ঘড়ি আছে, সো দিস এল ইজ দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং বা দড়ির দৈর্ঘ্য, আর জিটা হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা যেটাকে বলছি অভিঘর্ষীয় ত্বরণ, আর টিটাকে বলছি তার টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড এইভাবে দুলছে, এটা কি বলছি টাইম পিরিয়ড। তাহলে তুমি দেখো যে টি ইকুয়াল টু টু পাই রুট বাই এল বাই জি, এটা ঠিকঠাক আছে কিনা আমরা দেখবো, ঠিক আছে। তাহলে দেখি চলো লেফট হ্যান্ড সাইড এটাকে স্মল টি করে সুবিধা হয় বুঝতে। লেফট হ্যান্ড সাইডে কি আছে আমার স্মল টি আছে, তাহলে টাইমের ডাইমেনশন কি জানি আমরা ক্যাপিটাল টি লিখে দিলাম, কোনো অসুবিধা নেই। এবার রাইট হ্যান্ড সাইডে গেলাম, এটা কত টু পাই রুট ওভার কত এল বাই জি, তাহলে এটা যদি টু পাই রুট ওভার এল বাই জি হয়, টু পাই তো কনস্ট্যান্ট, আমি একটু বললাম কনস্ট্যান্টে কোনো ডাইমেনশন হবে না, ঠিক আছে। তাহলে কি পেলাম রুট ওভার লেন্থ, লেন্থের ডাইমেনশন কি এল, আর জি মানে কি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা যেটাকে বলছি অভিকর্ষ ত্বরণ, তাহলে সেটা কত পাচ্ছি এল টি টু দি পাওয়ার কত মাইনাস টু, তাহলে এল আর এল ক্যান্সেল, তাহলে উপরে কত পেলাম আমি টি স্কোয়ার, তাহলে শুধুমাত্র কি পেলাম আমি টি, লেফট হ্যান্ড সাইডে কত পেলাম টি, রাইট হ্যান্ড সাইডে কত পেলাম তাহলে আমি টি, তাহলে বলতে পারি দিস ইকুয়েশন ইজ ডাইমেনশনালি কারেক্ট। আবার একই কথা আরেকটা এক্সাম্পল নেই, দেখি এটা কারেক্ট কিনা। ইফ ইউ রাইট ই ইকুয়াল টু সাপোজ তোকে বলে দেওয়া হলো, সাপোজ এই একটা ইকুয়েশন দিয়ে দিলাম, ঠিক আছে, এটা আইনস্টাইনের একটা ওই ধরনের ইকুয়েশন, এম হচ্ছে মাস, সিটা হচ্ছে ভেলোসিটি অফ লাইট মানে আলোর বেগ, ইটা হচ্ছে এনার্জি। তাহলে দেখো দেখি এটা ডাইমেনশনালি কারেক্ট কিনা। তাহলে আমরা করবো কি লেফট হ্যান্ড সাইডে আমরা করবো কি স্মল এম দেবো, দিতেই পারি। তাহলে মাসের ডাইমেনশন কি অনলি এম, তাহলে এবার আমরা পাচ্ছি রাইট হ্যান্ড সাইডে কি পাচ্ছি সি স্কোয়ার বাই ই, সি মানে কি ভেলোসিটি অফ লাইট, ভেলোসিটি ডাইমেনশন আমরা অলরেডি পেয়ে গেছি, সেটা কত এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তার কি পাবো এখানে স্কোয়ার আছে। ই মানে কি এনার্জি, এনার্জিটিকে আমরা মাপি কি দিয়ে ডুইং ওয়ার্ক বা কৃতকার্য দিয়ে, তাহলে সেটাকে আমরা কি করে লিখবো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে এটা কি আসছে দেখ এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, এখানে কি আসছে এম, আর এখানে আছে এল স্কোয়ার, এখানে কত আছে টি টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে এল স্কোয়ার কাটলো টি টু দি পাওয়ার মাইনাস টু, টি টু দি পাওয়ার মাইনাস টু কাটলো, তা থাকলো শুধুমাত্র কত এম টু দি পাওয়ার কত থাকলো মাইনাস ওয়ান। তাহলে দেখ লেফট হ্যান্ড সাইডে কি আছে শুধুমাত্র এম, আর রাইট হ্যান্ড সাইডে কি আছে শুধুমাত্র এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তার মানে সো দিস ইকুয়েশন ইজ নট ডাইমেনশনালি কারেক্ট। তাহলে আমরা সবসময় দেখবো বাম দিক আর ডান দিকের জন্য ইকুয়েশনগুলো আমাদের সবসময় যেন একই আসে। তাহলে এইটা হচ্ছে আমাদের এই ইকুয়েশন অফ হোমোজিনিটির অ্যাপ্লিকেশন। ওকে, এবার আমরা যে নেক্সট যে টপিকটা যেটা যাব, সেটাকে বলছি আমরা ইকুয়েশন এস্টাবলিশ করব উইথ দ্য হেল্প অফ ডাইমেনশনাল অ্যানালাইসিস। তাহলে কি বললাম আমরা করবো কি ইকুয়েশন এস্টাবলিশ করবো কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি, তাহলে করবো কি আমরা ইকুয়েশন তৈরি করবো, ইকুয়েশন উইথ দ্য হেল্প অফ ডাইমেনশনাল অ্যানালাইসিস। কি করে করবো একটু বলি। সাপোজ
আমি একটা জাস্ট নিউমেরিক্যাল বলছি, সেটা বলেছে সাপোজ আমি একটু আগে যেটা পেলাম, আচ্ছা ওটাই বলি তাহলে, যে মনে কর আমরা যেটা পেলাম এটা হচ্ছে এল, এইটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ বা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি, তাহলে এখান থেকে পেলাম টি ইকুয়াল টু 2π√L/g, এইটা হচ্ছে এর ইকুয়েশনটা আমরা পেলাম। এইখানে যেটা করবো আমরা হয়তো এক্সাক্ট এই ইকুয়েশনটা হয়তো পাবো না, কিন্তু এর কাছাকাছি একটা কোনো জায়গায় পৌঁছবো, তাহলে দেখা যাক। তাহলে কোশ্চেনটা বলেছে দ্য টাইম পিরিয়ড অফ অসিলেশন স্মল টি ডিপেন্ডস আপন দ্য মাস অফ দ্য বব। মাস অফ দ্য বব বলতে যেটা বোঝায় যে এই যে পিণ্ডটা আছে তার ভরের উপর, স্মল এল। লেন্থ অফ দ্য স্ট্রিং, লেন্থ অফ দ্য স্ট্রিং বলতে যেটা বোঝায় এই দৈর্ঘ্যের উপর। আরেকটা যেটা বলেছে সেটা বলছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, বা যেটাকে বলছে অভিকর্ষীয় ত্বরণের উপর। তাহলে কি বলেছে, এই যে টাইম পিরিয়ডটা যেটা সেটা কার উপর ডিপেন্ড করেছে, এল এর উপর, এম এর উপর, আর কার উপর, জি এর উপর। তুমি তাহলে ডিরাইভ দ্য এক্সপ্রেশন ফর টাইম পিরিয়ড উইথ দ্য হেল্প অফ ডাইমেনশন অ্যানালাইসিস। তাহলে আমাকে করতে হবে কি, ডাইমেনশন অ্যানালাইসিসের মাধ্যমে টি এর একটা তুমি কি ফাইন্ড করবে, একটা এক্সপ্রেশন ফাইন্ড করবে। ওকে, না আমরা কী করে ফাইন্ড করবো? আচ্ছা, এখানে আগে দেখতে হবে, খুঁজে নিতে হবে কোনটা ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, কোনটা ইনডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। এই টিটা হচ্ছে ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, কেন আমার কোশ্চেনে বলে দিয়েছি এটা ডিপেন্ড করছে কার উপর, এল এর উপর, এম এর উপর, জি এর উপর। ওকে, কিন্তু এই এল, এম আর জি এটা কি টি এর উপর ডিপেন্ড করছে? না, করছে যখন না, তাহলে আমরা একটু লিখতে পারি প্রথমে যেভাবে আমরা ইকুয়েশনটাকে সলভ করবো। তাহলে প্রথমে বলেছে সাপোজ টি প্রপোর্শন, প্রথমে কি বলেছে, মাস অফ দ্য বাউ। তাহলে আমি ধরে নিলাম যে টি সাপোজ ধরলাম m⁴x, প্রপোর্শনাল বা সমানুপাতিক বলে। ধরলাম যে মাস অফ দ্য বাউ বা পিণ্ডের ভরের সঙ্গে তার যে সম্পর্ক m⁴x। ওকে, তাহলে এইখানে আমরা লিখতে পারি, আর বাকি যে কোয়ান্টিটিগুলো আছে এল আর জিটা কি, আর কনস্ট্যান্ট, আমরা ভেদের নিয়ম থেকে জানি এটাকে কি লিখতে পারি, কনস্ট্যান্ট। আবার আমি লিখতে পারি টি প্রপোর্শনাল টু কি বলেছে, লেন্থ, তাহলে এটা কি লিখতে পারি L⁴y। সাপোজ কত লিখলাম, L⁴y। তাহলে এটা যদি L⁴y যদি লিখি, তাহলে এখানে কি লিখতে পারি, এম আর জি আর কনস্ট্যান্ট, আমরা ভেদের নিয়ম থেকে জানি। আবার একইভাবে টি প্রপোর্শনাল টু এম হলো, এল হলো, বাকি রইল কত, আমার জি, তাহলে জি টু দি পাওয়ার কত লিখলাম আমি, জেড। তাহলে এখানে এসে একইভাবে লিখবো এম আর এলটা কি, আর কনস্ট্যান্ট। আমাদের পারপাস হচ্ছে টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এক্স, ওয়াই অ্যান্ড জেড। আমাদের পারপাস হচ্ছে এক্স, ওয়াই এবং জেড এর মানটা বার করবো, এই হচ্ছে আমাদের পারপাস। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি টি প্রপোর্শনাল টু, আমার প্রপোর্শন নিয়ম থেকে জানি m⁴x, L⁴y, g⁴z, এটা আমরা জানি। আচ্ছা, প্রপোর্শনাল থেকে যদি ইকুয়াল যদি করি, তাহলে আমাদের করতে হয় কি, একটা কনস্ট্যান্ট আমাদের মাল্টিপ্লাই করতে হয়। তাহলে টি ইকুয়াল লিখতে পারি কে m⁴x, L⁴y, g⁴z। তাহলে এই কেটাকে বলছি আমরা ডাইমেনশনলেস কনস্ট্যান্ট বা মাত্রাহীন ধ্রুবক, এটাকে আমরা বলছি ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, বা যেটাকে বাংলায় বলছি আমরা মাত্রাহীন ধ্রুবক। এবার আমরা পরের কাজটা কি করব, আমি একটু ওপরটা ক্লিয়ার করছি, আমার সুবিধা হবে তাহলে করতে। এবার আমরা ম্যাথিক্যাল টার্মে চলে যাবো, আমরা অলরেডি পেয়ে গেছি টি ইকুয়াল টু কে m⁴x, L⁴y, g⁴z। তাহলে এটা কি ইকুয়েশন নাম্বার 1, এটাকে কি করলাম, ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দিলাম আমি। নাও টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড বলতে টি মানে কি, টাইম পিরিয়ড, তাহলে ওর মাত্রা কত হবে, ডাইমেনশন কত হবে, টি, প্রত্যেকটা ডাইমেনশন বার করবো। এম মানে কি মাস, তাহলে মাসের ডাইমেনশন কি m⁴x লিখে দিলাম। এল মানে কি লেন্থ, ডাইমেনশন কি হবে, দৈর্ঘ্য, তো তাহলে কি লিখবো আমরা L⁴y। আর জিটা কি লিখেছি আমি, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, জিটাকে কি লিখেছি আমরা, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, বা যেটাকে বাংলায় বলছি আমরা অভিকর্ষজ ত্বরণ। তাহলে অভিকর্ষজ ত্বরণ যদি হয়, তাহলে তোরা এখান থেকে লিখতে পারিস ত্বরণের ডাইমেনশন কি, L⁴ কত লিখতে পারি, -2, এটা কি লিখতে পারি তাহলে আমরা, জেড, অবশ্যই লিখতে পারি তাহলে আমরা। এবার করবো কি, সবগুলোকে আমরা এক জায়গায় রাখবো, টি m⁴x, এল কোন জায়গায় আছে, ওয়াই, এখানে এল এর পাওয়ার কত, ওয়াই, এখানে এল এর পাওয়ার কত, জেড, গুণে কি হয়, ঘাতের যোগ হয়, তাহলে আমরা লিখতে পারি L⁴ কত লিখতে পারি, ওয়াই প্লাস জেড। এখানে কি লিখতে পারি, টি টু দি পাওয়ার কি লিখতে পারি, -2z, আমরা কি লিখলাম, টি টু দি পাওয়ার -2z। কিন্তু কথা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে, অনলি আমাদের টি আছে।
তাহলে আমাদের যে কাজটা করব, আচ্ছা আমরা জানি এক্স টু দি পাওয়ার জিরো মানে কত জানি আমরা 1, তাহলে আমি এখানে লিখতে পারি এম টু দি পাওয়ার জিরো, অবশ্যই এল টু দি পাওয়ার জিরো লিখতেই পারি, কারণ এম টু দি পাওয়ার জিরো মানে কত 1, এল টু দি পাওয়ার জিরো মানে কত আমাদের 1। এবার তাহলে আমি করবো কি, কম্পেয়ারিং দ্য পাওয়ার অন বোথ সাইড, এটা কিন্তু এক্স, কম্পেয়ারিং দ্য পাওয়ার অন বোথ সাইড, তাহলে আমরা লিখছি কম্পেয়ারিং দ্য পাওয়ার অন বোথ সাইডস, মানে উভয় পক্ষে আমরা করবো কি, পাওয়ারকে বা পাওয়ারের মান হচ্ছে ঘাতকে তুলনা করে পাই। তো নিজেরা দেখ এখানে এম এর পাওয়ার কত এক্স, এখানে এম এর পাওয়ার কত জিরো, তাহলে ফার্স্ট লিখবো আমরা এক্স ইকুয়াল টু জিরো। না, এখানে এল এর পাওয়ার কত ওয়াই প্লাস জেড, এখানে এল এর পাওয়ার কত জিরো, এখানে টি এর পাওয়ার কত মাইনাস টু জেড, এখানে টি এর পাওয়ার কত 1 লিখে দিলাম, কোনো অসুবিধা নেই। তাহলে এবার দেখ জেড এর যে ভ্যালুটা, তাহলে সেটা কত পেলাম মাইনাস হাফ, লিখেই দিলাম। আচ্ছা জেড এর ভ্যালু যদি মাইনাস হাফ হয়, তাহলে জেড এর ভ্যালু যদি মাইনাস হাফ হয়, তাহলে ওয়াই এর ভ্যালু কত পেলাম, ওয়াই এর ভ্যালু কত পেলাম অনলি হাফ। এবার দেখ আমি অলরেডি দেখ আমাদের কাছে ফর্মুলা ছিল, ওটা আমার ক্লিয়ার করা হয়ে গেছে, যে ওই জেড এক নম্বর ইকুয়েশন লিখেছিলাম টি ইকুয়াল টু কে ইন্টু এম টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার ওয়াই আর জি টু দি পাওয়ার কত ছিল জেড। তাহলে এটাকে আমার এক নম্বর ইকুয়েশন ছিল, আমি যদি ভ্যালুগুলো লিখে দিই, এম টু দি পাওয়ার এক্স এর ভ্যালু কত পাচ্ছি আমরা জিরো, ভালো করে বুঝি, এক্স এর ভ্যালু কত পাচ্ছি জিরো, আচ্ছা ওয়াই এর ভ্যালু কত পাচ্ছি আমরা হাফ, জেড এর ভ্যালু কত পাচ্ছি আমরা মাইনাস হাফ। তাহলে এবার যদি আমি ক্লিয়ার করি, তাহলে টি ইকুয়াল টু কেটা কি ছিল মাত্রা ধ্রুবক বা ডাইমেনশনাল কনস্ট্যান্ট, তাহলে এম টু দি পাওয়ার জিরো মানে কত, তাহলে এম টু দি পাওয়ার জিরো মানে আমরা কত জানি 1, তাহলে এম টু দি পাওয়ার জিরো মানে যদি আমরা 1 জানি, তাহলে এটা কত আসবে এল টু দি পাওয়ার হাফ জি টু দি পাওয়ার হাফ, তাহলে আমরা যদি করি রুট ওভার কত পাবো, তাহলে আমরা এল বাই জি। আমাদের অ্যাকচুয়াল ইকুয়েশন কি ছিল, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, কিন্তু আমরা পেলাম কত, এটা 1 মানে আর লেখার দরকার নেই, কে ইন্টু রুট ওভার এল বাই জি, হয়তো 100% পেলাম না, কিন্তু 100%-এর কাছাকাছি পেলাম। তাহলে এটাই হচ্ছে আমরা যেটা করলাম, ডিডাক্টিং রিলেশন অ্যামং দ্য ফিজিক্যাল কোয়ান্টিটিস। তার মানে আমরা করলাম কি, বিভিন্ন ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে এক্সপ্রেশনে ভাগ করলাম, তার মধ্যে এটা হচ্ছে একটা এক্সাম্পল। ওকে।